গুড মর্নিং বন্ধুরা, ট্রিপটা উইথ সুদীপ্তর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন যাত্রা। আজকের গন্তব্য কিন্তু এই গরমে আরেক গরমের দেশে। চলুন যাই নীল শহরের দেশে। পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের ফ্লাইট সকাল 11টায়, এখন বাজে সকাল 8:15। অনেকটা টাইম আছে। তো যাক, ওয়েব চেকিং কমপ্লিট হয়ে গেল এবং ওয়েব চেকিং অবশ্য আমি 48 আওয়ার্স আগেই করে নিয়েছি। বোর্ডিং পাস এখান থেকে প্রিন্ট আউট দিয়ে দিল এবং ব্যাগেজ ড্রপ হয়ে গেল। তবে এখানে একটা নতুন সিস্টেম করেছে ডিজি যাত্রা বলে, কলকাতা এয়ারপোর্টে দেখলাম। মানে প্রথমে আপনার পিএনআর নাম্বার দিয়ে একটা কুপন নিতে হচ্ছে, তারপর সেই কুপন এবং আধার কার্ডটা নিয়ে গিয়ে গেটে যে সিকিউরিটি পার্সোনাল আছে ওখানে দেখালে উনি সেটা কমপ্লাইন করে দিয়েছেন এবং তারপরে জাস্ট গেট দিয়ে ঢুকে যেতে হচ্ছে। ভালো সিস্টেম করেছে। ব্যাগেজ ড্রপে একটু লাইন ছিল, বাট হয়ে গেছে খুব তাড়াতাড়ি, আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে। তো এখন বসে রয়েছি ওয়েটিং এরিয়াতে। এখন একটা লং ওয়েট, কারণ আমাদের বোর্ডিং শুরু হবে 10:30, এখন মোটামুটি 10:45 বাজে। তো আবার কথা হচ্ছে খানিক্ষণ বাদে। হাই বন্ধুরা, আমি সুদীপ্ত এবং সাথে আছে আমার স্ত্রী প্রিয়াঙ্কা। বাসে উঠছে। আমরা দুজনে মিলে আজকে চলেছি রাজস্থানের যোধপুর শহরেতে। কলকাতা থেকে হায়দ্রাবাদ প্রথমে ফ্লাইট এবং তারপরে হায়দ্রাবাদে থেকে আবার ফ্লাইট চেঞ্জ করে আবার যোধপুর। যদিও দুটো ফ্লাইটই ইন্ডিগো। চলে এসেছি ফ্লাইটের সামনে, যেহেতু আমাদের লোয়ার টার্মিনাল ছিল 10 নম্বর গেট, সেই জন্য বাসে করে নিয়ে আসা হয়েছে প্লেনের সামনে। এই প্লেনে এরো ব্রিজ লাগানো নেই। যেগুলো ওপরের ফ্লোরের গেট, মানে ফার্স্ট ফ্লোরের যে গেটগুলো 21-এর ওপরে যে অনওয়ার্ডসে ডিপার্চার টার্মিনালের যে গেটগুলো, সেইগুলোতে এরো ব্রিজ লাগানো থাকে, কিন্তু 10 অবধি গেটে এরো ব্রিজ লাগানো থাকে না। তো যাই হোক, বাসে করে নিয়ে আসা হয়েছে। এখানে আমাদের বোর্ডিং হচ্ছে। ঢুকে পড়েছি প্লেনের মধ্যে। আর একটু হাইটাই বলো। ছেড়ে দিয়েছে প্লেন, জাস্ট 10 মিনিট লেট। এখন বাজে ঠিক ঘড়িতে 11:10। আস্তে আস্তে ট্যাক্সিওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। পাশে দেখতে পাচ্ছি একটা প্রাইভেট জেটটা আমাদের সাথে সাথেই চলেছে। মনে হয় ওইটা আগে ছেড়ে দেবে এবং তারপরে হয়তো আমাদের প্লেনটা ছাড়বে, কারণ আমাদের বেশ খানিকটা যেতে হবে। বারাসাতের দিকে এখন আমরা যাচ্ছি। প্লেনটা ওইখানে রানওয়েতে ঢুকবে এবং আমরা উঠবো হচ্ছে রাজারহাটের দিক থেকে। সো আমরা এখন রানওয়েতে। আমি দেখছি পেছনের আরেকটা প্লেনও ট্যাক্সিং হচ্ছে, স্টার্ট হয়ে গেছে, সিগন্যাল পেয়েও গেছে। পাইলট জাস্ট অ্যানাউন্স করলো খানিকক্ষণ আগে যে এইবার আমরা ওড়ার জন্য তৈরি। এয়ার হোস্টেসরা সবাই মোটামুটি সিট নিয়ে বসে পড়ে বেল্ট বেঁধেও ফেলেছে। যাই হোক, দৌড় শুরু। এবং সত্যি এই ট্যুরটা একটা দারুণ এক্সাইটিং ট্যুর হতে চলেছে। আজকে আমরা যাব যোধপুরে। ওখানে নেমে ওখানে হোটেলে চেক ইন করার পরে আমাদের হাতে বেশ খানিকটা সময় থাকবে। সুতরাং আজকে ইভিনিংয়েও আমরা কিছুটা যোধপুর ঘুরে দেখব। কালকে অফিসের কিছুটা কাজ আছে যোধপুরে, যাচ্ছি অ্যাকচুয়ালি অফিসিয়াল কাজেই। তার মাঝেই যোধপুরটা ঘুরে দেখা আর কি। তারপর সেইখান থেকে কালকের কাজ মিটিয়ে তারপরে কিন্তু আমরা ঘোরার জন্য বেশ খানিকটা আরও সময় পাবো। তারপর আবার তার পরের দিন যোধপুর থেকে ফেরার ফ্লাইট। সুতরাং দারুণ একটা এক্সাইটিং ট্রিপ হতে চলেছে আমাদের সাথে। সঙ্গে থাকুন। আমরা এখন কিন্তু কলকাতার আকাশে, নিচ দিয়ে সরে যাচ্ছে কলকাতা এয়ারপোর্ট। রাজারহাটের ওপর দিয়ে যাচ্ছি, বিশ্ব বাংলা সরণি সামলেই দেখা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, কলকাতার আকাশে বেশ কিছুটা মেঘ রয়েছে। এই প্রচণ্ড দাবদাহের পর এই মেঘ যেন একটা স্বস্তি। নিচে দেখতেই পাচ্ছেন বিশ্ব বঙ্গ সরণি।
ধীরে ধীরে কিন্তু আমরা মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি, বেশিক্ষণ মনে হয় না আর ভিজিবিলিটি থাকবে। দেখা যাক হুগলি রিভারটা দেখা যায় কি না। হ্যাঁ, দূরের স্ক্রিনে কিন্তু হুগলি রিভারটা দেখা যাচ্ছে। হাওড়া ব্রিজ মনে হয় না দেখতে পাবো আর, কারণ প্রচুর মেঘ চলে এসছে সামনে। তো যাই হোক, এখনও আমরা উঠছি, কারণ প্লেনটা সার্কেলিং করছে, করতে করতে কিন্তু হ্যাঁ এখন কিন্তু বৃষ্টি ভরা মেঘ আমাদের নিচে, আর ওপরটা জাস্ট দেখুন কি সুন্দর লাগছে। নীল আকাশ, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, কিন্তু বিশ্বাস করবেন না, নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালো মেঘ, এবং সেখানে মনে হয় যে ওখানে এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। খানিকটা দূরে চলে এসেছি কলকাতা থেকে। একটু আগে যেটা অ্যানাউন্স করলো যে আমরা এখন উড়ছি ওড়িশার ওপর দিয়ে। চলে এসছে আমাদের স্ন্যাক্স, একটা স্ন্যাক্স আমরা নিলাম। দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, কোল্ড ড্রিঙ্কসের সাথে ফ্রি দিয়েছে একটা কাজু আর একটা আমন্ডের প্যাক আর কি। তবে হ্যাঁ, এই কোল্ড ড্রিঙ্কসগুলো কিন্তু কস্টলি, বেশ দামি আর কি, 200 টাকা করে পার কাপ, একটু কস্টলি বলতেই হবে। যাই হোক, প্লেনে উঠে একটু কিছু না খেলে তো চলে না, ওই জন্য কিনে খেয়েই নিলাম আর কি, টুকটাক মুখ চালাতে চালাতে। পৌঁছে গেছি হায়দ্রাবাদের আকাশে। হায়দ্রাবাদ এখন টাচ ডাউন করবো আমরা। দূরে দেখা যাচ্ছে পাহাড়। জানি না হুসেন সাগর লেকটা দেখতে পাবো কি না। না, হুসেন সাগর লেকটা দেখতে পাবো না। হায়দ্রাবাদ টাচ ডাউন করছি, জাস্ট এয়ারপোর্টে নেমে গিয়ে এই জাস্ট আমরা টাচ ডাউন করলাম হায়দ্রাবাদে। তো হায়দ্রাবাদ এখন বাজে প্রায় 1:40, আমাদের 2:10-এ নেক্সট ফ্লাইট। হাতে খুব বেশি টাইম নেই, কারণ প্লেনটা ট্যাক্সিং হবে সেখান থেকে। এখন বাজে 1:40, আমার পরের কানেক্টিং ফ্লাইটটা 2:15, মানে নেবেই দৌড়াতে হবে, যেটা বুঝতে পারছি। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দৃশ্য। আমরা প্লেন থেকে নেমে পড়েছি, উঠে পড়েছি বাসে। বাস আমাদের নিয়ে যাবে ট্রানজিট টার্মিনালে। সেখানে ট্রানজিট টার্মিনালে আবার চেকিং হবে আমাদের সমস্ত কিছুর, এবং সেই চেকিংয়ের পরেই কিন্তু আমরা ট্রানজিট ফ্লাইট ধরতে পারবো। সবথেকে বড় কথা, আমাদের টিকিটে কিন্তু কোনো গেট নাম্বার দেওয়া নেই। এটা একটা খুব চাপের ব্যাপার, কারণ এত বড় এয়ারপোর্টের সঠিক গেট নাম্বার দেওয়া না থাকলে খুব মুশকিলের ব্যাপার হয়। তো অ্যারাইভাল রাউন্ডে আমরা এসে গেছি। দৌড়াতে হলো না, 5 মিনিটে একতলা দুতলা সিকিউরিটি চেকিং করিয়ে এখন থ্যাঙ্ক গড এরো ব্রিজের মধ্যে দাঁড়িয়ে গেছি, এবং এখনো বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, আস্তে আস্তে হচ্ছে। এখানে উঠে আবার আপনার বাবা, যা একটা সাংঘাতিক দৌড় হলো না আমাদের। অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ টু যোধপুরে বোর্ডিং পাসে গেট নাম্বারটা মেনশন করা ছিল, ইনফ্যাক্ট কারোরই থাকে না হায়দ্রাবাদ থেকে যাবে ট্রানজিটে যাবে। নাও ট্রানজিট হচ্ছে দোতলা, আমি অ্যারাইভালে একতলায় নেমেছি, সেখান থেকে দোতলায় উঠে আবার সেখানে সিকিউরিটি চেক করে। এবার ওই পার্টিকুলার জায়গাটা প্রায় 1/2 কিলোমিটার লং টোটাল জেলা, দৌড়ে দৌড়ে গিয়ে কোনো রকমের সিকিউরিটি চেক করে উইদিন 5 মিনিটস সমস্ত কিছু করে, যদিও সিকিউরিটি চেকটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আর ট্রানজিটে প্যাসেঞ্জার এমনিতেই কম, এবং তারপরেও ইয়ে করে যাকেই জিজ্ঞাসা করছি যে ফ্লাইট ইন্ডিগোর কাউন্টার কোথায়, ট্রানজিট কাউন্টার খুঁজেই পাওয়া যাচ্ছে না। সবাই বলছে যে টিভিতে গেট নাম্বার দেখে, গেট নাম্বার দেখে তারপরে 10 নম্বর গেটে প্লেনটা দিয়েছিল, আবার 10 নম্বর গেট থেকে আর রাইট টাইম, তখন ফাইনাল কল অলরেডি হয়ে গেছিলো। তো যাই হোক,
कृपया ध्यान दीजिए अब हम उड़ान के लिए तैयार हैं कृपया अपनी कुर्सी सीधी करने और कुर्सी की पेटी बांधें ट्रे टेबल बंद करने और হায়দ্রাবাদের বিমানবন্দর থেকে প্লেন আমাদের ছেড়ে দিয়েছে, জাস্ট ট্যাক্সিং হচ্ছে এখন। সেকেন্ড প্লেনটা কিন্তু প্রায় 20 মিনিট লেটে ছাড়লো। কানেক্টিং ফ্লাইটটা দেরি করবার জন্যই বোধহয় ফ্লাইটটা এতটা লেটে ছাড়লো আর কি। দেখতে পাচ্ছি ট্যাক্সিং হচ্ছে এবং পেছনে আরও একটা ফ্লাইট দেখা যাচ্ছে। রানওয়ে দিয়ে হয়তো কোনো প্লেন নামবে, যার জন্য খুব আস্তে আস্তেই যাচ্ছে আর কি। যাই হোক, এবার আমরা টেক অফ করছি। রানওয়ে ক্লিয়ারেন্স পেয়ে গেছে, আমরা এখন টেক অফ করছি রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। দূরে দেখা যাচ্ছে, তবে হ্যাঁ একটা কথা বলতেই হয়, আমাদের কলকাতা এয়ারপোর্ট কিন্তু অনেক বেশি সবুজ। এইখানটা যেরকম রুক্ষ, কলকাতা কিন্তু সেরকম নয়। যাই হোক, বিশাল বড় এয়ারপোর্ট, রানওয়ে, প্রচুর ফ্লাইট দেখা যাচ্ছে এবং এক্ষুনি আমরা উঠে যাব প্রায় 35,000 ফুট ওপরে। সো বাই বাই হায়দ্রাবাদ। টেক অফ করে গেছি আমরা, নিচে দেখা যাচ্ছে হায়দ্রাবাদ এয়ারপোর্ট। দেখা যাক কোনো দর্শনীয় জিনিস জানলা দিয়ে দেখা যায় কি না। যদিও আকাশ এখন কিন্তু খুবই মেঘমুক্ত, কোনো টার্বুলেন্সও সেরকম নেই, মনে হয় অনেক দূর পর্যন্ত দেখা যাবে। এবার দেখা যাক, যদি দেখতে পাই নিশ্চয়ই আপনাদের বলবো যে কিছু দেখা যাচ্ছে কি না। নিচে দেখা যাচ্ছে হায়দ্রাবাদ শহর, যদিও হায়দ্রাবাদ শহর থেকে বেশ খানিকটা বাইরে এয়ারপোর্টটা। ছোট ছোট প্রচুর লেক এবং এই নিয়েই আমাদের যাত্রা। নিচ দিয়ে চলে গেছে হাইওয়ে দেখতে পাচ্ছি আমরা, এবং সব মিলিয়ে অপূর্ব একটা অনুভূতি। যাই হোক, আমরা উঠে গেছি ওপরে, মেঘশূন্য আকাশ এবং খুব সুন্দর লাগছে চারিদিকটা, গাঢ় নীল আকাশ। একটু বাদেই আমরা পৌঁছে যাব রাজস্থান, তখন অবশ্যই আপনাদের সাথে আবার কথা হবে। খাবার আসতে শুরু করেছে, তো এই হায়দ্রাবাদ থেকে যোধপুর ফ্লাইটেও আমরা প্রি বুক করিনি মেল, এবং যার জন্য মানে স্যান্ডউইচ পাওয়া গেল। খিদে পেয়েছে, সেই সকাল 7টায় বেরিয়েছি বাড়ি থেকে, জাস্ট ব্রেড দুটো টোস্ট খেয়ে যথেষ্ট খিদে পেয়েছে। একটা মিল নিতেই হবে, যার জন্য দুটো ম্যাগি নিলাম, যেটা পরে ডেলিভারি করবে। যেটা খানিকক্ষণ বাদে, জাস্ট বললো যে আপনারা 5 মিনিট বাদে আমরা ওটাকে ডেলিভারি করে দিচ্ছি। তো কফিটা এসে গেছে, কর্তা গিন্নি দুজনে মিলে জাস্ট কফির কাপে চলে গেছে। সত্যি কফিটা পছন্দ করেছে। ল্যান্ড করছি,
টাচডাউনটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন জার্নি প্রায় শেষ পর্যায়ে, অলমোস্ট যোধপুর শহরের ওপরে চলে এসেছি। সার্কলিং করছে যোধপুর এয়ারপোর্টকে ঘিরে এবং নিচে দেখা যাচ্ছে কিন্তু মরুভূমি। আপনারা শুধু মাটির রঙটা দেখুন, দেখে মনে হচ্ছে না পুরো বালি, এবং তার উপরে মেঘের ছায়া পড়েছে, সব মিলিয়ে কিন্তু অপূর্ব একটা দৃশ্য। আমরা যেমন পূর্ব পারে যেটা দেখেছিলাম যে প্রচুর সবুজ, ইভেন হায়দ্রাবাদেও কিন্তু এতটা রুক্ষ ছিল না, এখানে কিন্তু জমি রুক্ষ এবং বিভিন্ন ঝোপের মতো জায়গায় জায়গায় কিছু গাছ, বাকি কিন্তু পুরোটা রুক্ষ। তো সব মিলিয়ে একটা বেশ অন্যরকম দৃশ্য। নিচে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, যোধপুরকে কিন্তু আমরা ব্লু সিটি বলি, কারণ এখানকার বাড়ির কালারগুলো কিন্তু নীল। প্রচুর বাড়ি রয়েছে যাদের কালার নীল, এবং তার জন্যই একে ব্লু সিটি বলে ডাকা হয়। তো আমরা উপর থেকে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু প্রচুর বাড়িঘরে ব্লু কালার করে দেওয়া হয়েছে, এবং যার জন্য উপর থেকে ব্যাপারটা কিন্তু দুর্দান্ত লাগছে। তো আমরা নামতে চলেছি ব্লু সিটিতে, এবং অবশ্যই সেখানে সমস্ত যেগুলো দর্শনীয় জায়গা সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই। সব মিলিয়ে একটা দারুণ এক্সাইটিং জার্নি। প্লেনে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে, এবং যারা এয়ার হোস্টেস রয়েছেন তারাও যে যার আসন নিয়ে নিয়েছেন, সিট বেল্ট বেঁধে নিতে বলেছে। আমরা এখন টাচডাউন করতে যাচ্ছি যোধপুর এয়ারপোর্টে। যোধপুর এয়ারপোর্ট কিন্তু একটা আর্মি এয়ারপোর্ট। যোধপুর এয়ারপোর্টের সবথেকে বড় বৈশিষ্ট্যটা হলো এখানে বিকেল 6টার পরে কিন্তু কোনো ফ্লাইট আর ওঠানামা করে না, যেহেতু আর্মি এয়ারবেস। তো সুতরাং আমাদের ফ্লাইট কিন্তু বেশ লেট ছিল, কিন্তু মাঝ রাস্তায় মেকআপ দিয়ে দিয়েছে। প্রায় 10 মিনিট লেট আছে আমাদের ফ্লাইট, কিন্তু সব মিলিয়ে একটা দুর্দান্ত জার্নি। এবং নিচে দেখা যাচ্ছে যোধপুর শহর, অপূর্ব সুন্দর লাগছে যোধপুর শহরটাকে। আমরা টাচডাউন করতে যাচ্ছি যোধপুর এয়ারপোর্টে আর কয়েক মিনিটের মধ্যেই। একদম কাছাকাছি। এখন ঘরবাড়িগুলোকে দারুণ বড় বড় লাগছে, এবং সব মিলিয়ে একটা দারুণ উত্তেজনা ফিল হচ্ছে। আমার প্রথমবার রাজস্থান ভ্রমণ, এবং তার সাথে প্রিয়াঙ্কারও। নামছি যোধপুর এয়ারপোর্টে। জাস্ট টাচডাউন হচ্ছে এবং আমরা নেমে গেলাম যোধপুর এয়ারপোর্টে। দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইটার প্লেনের হ্যাঙ্গারগুলো, এই সমস্ত যে হ্যাঙ্গারগুলো দেখা যাচ্ছে দূরে, এগুলোর মধ্যেই কিন্তু ফাইটার প্লেন থাকে, এবং এয়ারফোর্সের মানে চিহ্ন দেয়া সমস্ত বিভিন্ন রকম সমস্ত কি বলবো নির্মাণ রয়েছে এখানে। দেখতেই পাচ্ছেন নেমে গেছি আমরা যোধপুর এয়ারপোর্টে। যেটা অ্যানাউন্স করছে এখানে গরম 43 ডিগ্রি হলেও কিন্তু ফিলস লাইক প্রায় 50। সুতরাং প্লেনের ভেতরে এয়ার কন্ডিশন থাকলেও বাইরে কিন্তু মারাত্মক গরম। যোধপুর নেমে গেলাম, তবে সাংঘাতিক গরম এখানে, আমার মনে হচ্ছে ডুবে যাবে। যোধপুর এয়ারপোর্ট একটা আর্মি এয়ারপোর্ট। আপনাদের একটু প্যাসেঞ্জারের নামছে প্লেন থেকে, প্লেনটাতে এলাম। যোধপুর এয়ারপোর্টের দৃশ্য দেখেছেন, টিপটপ উইথ সুদীপ্তর।
এসে গেছে অ্যারাইভাল লাউঞ্জ। ওই তো সাফারি ব্যাগ এসে গেছে। এয়ারপোর্টের বাড়ি থেকে পেয়ে গেলাম অটো। এখানে মোটামুটি অটোই ভরসা, এয়ারপোর্টে কিন্তু আর কোনো ট্যাক্সি বা কিছু দেখলাম না। অটোতে আবার প্রিপেড রুট আছে, ওখান থেকে গোলাপসাগর কারকারিয়া স্টেট বললো 400 টাকা ভাড়া নেবে, তো ওখান থেকে কুপন করে নিলাম 400 রুপিস। এবার জায়গায় পৌঁছে টাকাটা পে করতে হবে, দিয়ে দিচ্ছে ড্রাইভার টাকা। সো ইটস গুড, অসাম এক্সপিরিয়েন্স। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু মানে গরমটা সাংঘাতিক লাগছে। মানে কলকাতায় আমরা বলি যে কলকাতার টেম্পারেচারটা মারাত্মক বেশি, কিন্তু জয়পুরের টেম্পারেচারটা দেখায় অনেক কম, এখানে কিন্তু মোটেই কম লাগছে না। আমাদের আজকের ভিডিও আপাতত এইটুকুই। যোধপুর ট্রিপে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে থাকুন চ্যানেল ট্রিপটক উইথ সুদীপ্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবের সাথে, এবং আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের চলার পথেও। ধন্যবাদ। অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য।